বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলেন স্থায়ী কমিটির সদস্যরা। সালাউদ্দিন আরমান সহ অনেককে আটকে রাখা সেই আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। জড়িত সবার বিচারের আশা চিফ প্রসিকিউটরের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ বিরোধী দলীয় নেতার। দমন পীড়নের অতীতের পথে এগোচ্ছে সরকার, বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে গ্যাস সংকট আরো প্রকট। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির দ্রুত অবসান চান ভুক্তভোগীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌড জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই চলছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা ফিরে আসায় 25টি মার্কিন প্রতিষ্ঠানের 45 জন প্রতিনিধি বাংলাদেশে আসছেন আগামী সপ্তাহে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌর। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং বর্তমান সরকারের অধীনে সে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আমরা এরই মধ্যে ট্রাভেল অ্যাডভাইজারি উঠিয়ে নিয়েছি। আগামী সপ্তাহে আমাদের দেশ থেকে কয়েকটি প্রতিনিধি দল আসবে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বিশেষ করে আইটি সহ কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেটি নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুদেশের সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন। মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় মাহদি আমিন জানান, আমদানি রপ্তানিকে আরও গতিশীল করতে দেশের বন্দরগুলো প্রতিদিন 24 ঘন্টা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়। সিকান্দার রেহমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে সে বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকালে গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠক শেষে রাত 8টার দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে। 2 ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দেশের প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আর সবশেষে আলোচনা হয়েছে, যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তারা তফসিল ঘোষণা করলে তখন বিএনপি জানাবে কাকে প্রার্থী করা হবে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। বৈঠক শেষে রাত 10টার দিকে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বাসভবনের উদ্দেশ্যে গুলশান কার্যালয়ে ত্যাগ করেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মূলত বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, কর নীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, নিয়ন্ত্রক জটিলতা, লজিস্টিক্স, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে র্যাব 1-এ টিএফআই সেল বা আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ভারত নিয়ে ছেড়ে দেওয়া হয়। তার মতে এই আয়নাঘরের দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী। ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের নিয়ে শনিবার টিএফআই সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন। দেখুন রিপোর্টটি। রাজধানীর উত্তরায় র্যাব 1-এর ট্রান্সপোর্ট ইন্টিগ্রেশন সেল, টিএফআই সেল তথা আয়নাঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে কিভাবে গুম, খুন, মিথ্যা মামলায় দিনের পর দিন নির্যাতন হতো। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগে দায়ের হওয়া মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। ছোট বড় 29টি কামরা বা সেলের এই বন্দিশালার ভয়াবহতার চিত্র দেখতে শনিবার সকালে টিএফআই সেলের সরজমিন পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ 3 বিচারক। এরপর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের নিয়ে যান এই টর্চার সেলে। আলো বিদ্যুৎবিহীন অন্ধকার খুপড়ি, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। র্যাব 1 যাদেরকে তুলে এনেছিল, আমার ভাই সহ 8 জন, আমরা যেই ঘটনাগুলো জানি, র্যাব 1-এ এই টিএফআইতে তারা তথ্য মতে বলে যে এখানে থাকার সম্ভাবনা। এই কথাবার্তা যাতে বাইরে না যায় সেই জন্য এইখানে এমন ব্যবস্থা করা হয়েছিল। দেখেন, শোলা আছে, হার্ডবোর্ড আছে, তারপরে স্টিল আছে, যাতে নির্যাতন করলেও বাইরে আওয়াজ না যায় এবং জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য বলে সেটা যাতে বাইরে না যায়। ভবনটির নিচতলায় জমঘরের অবস্থান। এত সরু কক্ষে কারো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। জিজ্ঞাসাবাদের নামে এসব কক্ষও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই বন্দিশালায় আটক রাখা হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি এই আয়নাগরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনো আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। টিএফআই সেলের রেখে নির্যাতনের চিত্র ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা ফুটে উঠেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর আরও বলেন, গুমের ঘটনায় জড়িতদের বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরাও গণমাধ্যমের সাথে কথা বলেন। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আন্দোলন করা কারো জন্য পেশা হলেও বিএনপি নেতৃত্বাধীন সরকার আছে নতুন করে দেশ গঠনের পথে। দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলে সরকার তা করবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের দুঃশাসন এবং 24-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট আগামী প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
জুলাই আন্দোলন গণতন্ত্রকামী সবার সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণতান্ত্রিক আন্দোলনের জাতীয় প্রেস ক্লাবে বুলেটের মুখে বাংলাদেশ ফ্যাসিবাদের হলো শেষ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন আয়োজন করা হয়। আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে প্রধান সেনাপতির দায়িত্ব নিলেও প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো আত্মকেন্দ্রিক কোনো বক্তব্য দেননি। আন্দোলন করা কারো কারোর জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস ও তথ্য তুলে ধরার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। জুলাইয়ের চেতনাকে ধারণ করে স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান সাংবাদিক নেতারা। বিএনপি কখনোই একক দাবিদার না। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কখনো বলেনি যে আমি একক দাবিদার, কিন্তু আপনারা অযোগ্যতা করছেন। আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন একদিন। মিডিয়ার প্রতি চড়া হয়েছে, অবরুদ্ধ করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদের নিপীড়ন জুলুম করেছে, 69 জন সাংবাদিককে হত্যা করেছে। আমরা সেগুলোর বিচার চাই। জুলাই গণঅভ্যুত্থানকে শুধু ১.৫ মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যার চূড়ান্ত পরিণতিটা হয়েছে জুলাই আগস্টে এসে। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিময় ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ অতিথিরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন, জুলাই গণহত্যার মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে। আর জুলাই অভ্যুত্থানের ঐক্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি পুনরুত্থানের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুড়ি কর, তুমি কি আমি। জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, গণতন্ত্র থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ বেছে নেওয়াটাই দলটির রাজনৈতিক ও সামাজিক পতনের মূল কারণ। তারা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে তারা ধাবিত হয়েছে, যেটি তাদের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল, এবং সেই ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে বলা যেতে পারে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ পলিটিক্সটাই তাদের এখানে পরাজিত হয়েছে। তারা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতো তাহলে হয়তো বা বিরোধী দলে যেত, আবার নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি, জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভেদ তৈরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে। একই অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হলে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হবার শঙ্কা তৈরি হতে পারে, এবং এই শঙ্কা থেকে মুক্ত হবার জন্য জুলাই ঐক্যে যারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল, সামাজিক দল, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর পেশা মানুষ তারা যেভাবে আন্দোলন করেছে, তাদের এই ঐক্যের মধ্যে কোনো ফাটল ধারণা যাবে না। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদে বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।
আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত। আরও জানাচ্ছেন গেলমান শফি। শনিবার সিলেটের একটি স্থানীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামাতের আমির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পায়তারা হলে জামাত তা মানবে না, জনগণও মানবে না। আমাদের দেশ আবার চূড়াবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে আমরা চাই। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। গণভোটের রায় এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের জনগণের দাবি মেনে নেওয়া হয়, মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন যেভাবে দেখছেন এত পাইনিশা আন্দোলন থাকবে না, আন্দোলন অত্যন্ত মজবুত হবে। আমরা অন্যায়কে প্রতিহত করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধানকে বিজয়ী করব, মানুষের বিধানকে পরাজিত করে মানুষের মুখে হাসি ফোটাবো। এছাড়া রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে চারিপাশের কিছু লোক রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানের জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তির মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে তারা পিছনে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত করছে। 70% মানুষের রায়ের সাথে আপনারা বেইমানি করতে পারেন, আমরা বেইমানি করতে পারবো না। রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর এই সমাবেশের আয়োজন করে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কোনো একটি দলের পকেটে চলে না গিয়ে সবার সাথে সম্পর্ক রেখে চলা উচিত সংখ্যালঘুদের, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের সবচেয়ে বেশি জমি সম্পদ দখল করেও সংখ্যালঘুদের অভিভাবক বলে নিজেদের প্রচার করেছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এসব গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। বিএনপি সরকারের সমালোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সরকারের দমনপীড়নে অতীতের ভাষা ফিরে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় জুলাইয়ের ঐক্য নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা শুধু 16 বছরে গুম, খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যেই ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উঠাচ্ছি আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে। এবং আপনারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখতেছেন, যে দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি, বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। রাজধানী জুড়ে গ্যাস সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই সংকটে বাসাবাড়িতেও ব্যাহত হচ্ছে রান্নার কাজ। আয় কমে যাওয়া চালক থেকে শুরু করে গৃহিণী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। বখতিয়ার হোসেনের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে একটাই ঘোষণা, গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, ফলে ভোগান্তিতে চালকেরা। একদিকে আয় নেই, অন্যদিকে গাড়ির জমার চাপ, সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে চালকদের। কেউ কেউ আক্ষেপের সুরেই বলছেন, দাম বাড়িয়ে হলেও কাটুক গ্যাস সংকট। না, ভাড়া তো তেমন মারা যাচ্ছে না গো ভাই। গ্যাস না পেলে বলেন ভাড়া মারবেন কিভাবে? 2 বার গ্যাস লিভা গেলে 6 ঘন্টা লাগে। কিভাবে কি করবো বলেন, মহাজন তো 1 টাকা জমা কম নেয় না,
মহাজনের জমা মহাজনের পুরাই দিতে হয়। এইভাবে সংকটে এই যে মনে করো যে কোনো রকমে আর কি বাইচে আছি। ভাই হইলো 200 250 300 এরকম। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে 120 টাকা 130 টাকার গ্যাস পাই। সিরিয়াল অনেক কান বয়ে থাউন লাগে, 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা বয়ে থাউন লাগে। ভাই গ্যাসের লাগাবে আঙ্গ বাচ্চা মরছি আমরা ভাই। এর হাতে কত ভাই। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। না, পাম্প মালিকের তো এটা কোনো হাত নাই। এটা কেমন লাইনে গ্যাস নাই, আমরা গ্যাস দিব কই থেকে? গাড়ি এলাকার ভোগান্তি, আমরা গ্যাস দিতে পারতেছি না। অনেকজনের অনেক কথা শুনতে লাগতেছে। পাম্প বন্ধ থাকলে তো মালিকেরও ক্ষতি, মালিকের স্টাফেদের বেতন দিতে হয়। পাম্প না চললে তো মালিক আপনাদের কর্মচারীদের বেতন দিতে পারবেন। একই চিত্র বাসাবাড়িতেও। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় বিপাকে পড়ছেন গৃহিণীরা। রান্নার সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখনো মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে রান্না। কেউ কেউ বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন সিলিন্ডার গ্যাস কিংবা ইলেকট্রনিক চুলার। এতে বাড়তি খরচও বাড়িয়ে দিচ্ছে দুশ্চিন্তা। ঢাকা শহরে আসলে থাকতে গেলে আমাদের একটা হিউজ বাজেট নিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে এখন আমাদের একটা বাড়তি বাজেট করতে হচ্ছে গ্যাসের জন্য। কারণ হচ্ছে গিয়ে ঢাকা শহরের ঘর ভাড়া বেশি, বাচ্চা কাচ্চাদের পড়াশোনার খরচ বেশি, সেখানে আমরা আলাদা করে গ্যাস পাচ্ছি না, তারপরেও আমাদেরকে গ্যাসের বিলটা দিতে হচ্ছে। নিভছে চুলার আগুন, চাকার গতি থেমেছে, বেড়েছে মানুষের উদ্বেগ। গ্যাস সংকটের সমাধানের অপেক্ষায় এখন চালক গৃহিণী সবাই। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে পাওয়া দুটি ব্যাগ থেকে কোনো বিস্ফোরক দ্রব্য নয়, বরং সুপারি ও জর্দার কৌটা মিলেছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া প্রেসার কুকার বোমাটি নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আর ফার্মগেট স্টেশনের নিচে থাকা বস্তাটির মধ্যে কিছু পাওয়া যায়নি। এসব ঘটনা পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুর 12টার পর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তুর খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। পরে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোমা, বিস্ফোরক বা বিপজ্জনক কোনো বস্তু মেলেনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছার পর যাত্রী তামিম আনসারিকে আটক করা হয়। তার বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয় বলে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দারা জানান। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে 39টি স্বর্ণের বার সহ রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক দাম প্রায় 13.5 কোটি টাকা। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয়েছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো 2026। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও মাল্টার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, কোর্স নির্বাচন, স্কলারশিপ সহ বিস্তারিত তথ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া অন দ্য স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উচ্চশিক্ষার সম্ভাবনাও যাচাই করেন। লুমস গ্লোবাল জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সেলিং ও আবেদন প্রক্রিয়াকরণ সহ সেবা দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ভর্তির পাশাপাশি 20,000-এরও বেশি শিক্ষার্থীর সফলতার রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। শুটিং আর্চারিতে বছরব্যাপী ট্রেনিংয়ের পরিকল্পনা করছে সরকার। টঙ্গীতে শনিবার আর্চারি ট্রেনিং একাডেমি পরিদর্শন করে তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমি পরিদর্শন করতে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট পরিদর্শন করেন তিনি। সাফ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসের পর থেকেই বছরব্যাপী নিবিড় ট্রেনিং কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমিনুল বলেন, শুটিং ও আর্চারির মতো অত্যন্ত সম্ভাবনাময় ইভেন্টগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় একাডেমির পাশে ময়লার ভাগাড় করার প্রক্রিয়া দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। আমরা সিলেক্টিভ যে স্পোর্টসগুলোতে আমাদের সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাময় খেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বছরব্যাপী শুধু
কোনো টুর্নামেন্ট সামনে আসলেই কোনো ট্রেনিং সেশন না। আমরা চাই সারা বছর আমাদের জাতীয় পর্যায়ে যে কোনো টুর্নামেন্টে আমাদের খেলোয়াড় অংশগ্রহণ করবে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড় অংশগ্রহণ করবে। সব কিছু মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেই অলিম্পিককে টার্গেট করে আমরা কাজটা একদম জিরো থেকে এখনই শুরু করতে চাই। গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমি এটা দ্রুতই এটার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলেন স্থায়ী কমিটির সদস্যরা। সালাউদ্দিন আরমান সহ অনেককে আটকে রাখা সেই আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। জড়িত সবার বিচারের আশা চিফ প্রসিকিউটরের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ বিরোধী দলীয় নেতার। দমন পীড়নের অতীতের পথে এগোচ্ছে সরকার, বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে গ্যাস সংকট আরও প্রকট। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা। ভোগান্তির দ্রুত অবসান চান ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।